আমাদের এই যে ইম্পোর্টের মধ্যে আমরা আইপি জিনিসটা ব্যবসা যে একটা আইপি ইম্পোর্ট পারমিশন ওটা নিয়ে ডিসকাশন করবো। এইচএস করে তো ডিসকাশন করছি, আইপি নিয়ে একটু ডিসকাশন করবো আজকে। আমি একটা ফর্ম কালেক্ট করছি ভাইয়া অলরেডি। সাউন্ড একটু কম আসতেছে। আমি অলরেডি একটা ব্যবসার একটা ইম্পোর্টের পারমিশন কালেকশন করছি, ওটা আমি আপনাদের শো করব। ভাইয়া ভাইয়া সাউন্ড আপনার অনেক কম সাউন্ড আসতেছে। একদম কম। কম সাউন্ড পাচ্ছেন? কম দয়া করে আসতেছে। দয়া করে একটু সাউন্ডটা বাড়িয়ে দিন। সাউন্ড আমার, আমি মনে হয় ছোট করে কথা বলতেছি, স্পিকার তো আমার মুখে সামনে আছে। এখন শুনতেছেন ভালো করে? না না না, না, এই যে সাউন্ড কম আপনি যখন আসতেছে। যখন আপনি রেকর্ডিং শুরু করছেন তারপর থেকে সাউন্ড কম আসছে। কিন্তু আমি তো আপনাদের সাউন্ড একদম ক্লিয়ার শুনতেছি মাইক্রোফোনে। বাট আমরা শুনতে পাচ্ছি না ভাইয়া। কারণ আমি কানেক্ট করি। এখন কিরকম শোনা যাচ্ছে? সেম আগের আগের মতোই মতোই। ভাইয়া। হুম। এখন কিরকম শুনতেছেন? শোনা যায় না ভাইয়া। এখন শোনা যায়? না ভাইয়া। একটু বাড়ছে, একটু সামথিং একটু বাড়ছে। আচ্ছা আচ্ছা। তো কুলারটা বন্ধ করে তো। আচ্ছা এখন কেমন শোনা যায়? জি ভাইয়া, ওকে ওকে। আচ্ছা এটা কুলার, হ্যাঁ হ্যাঁ, এখন বাড়ছে। আমার সামনে কুলার চলতেছিল তো কুলারের আওয়াজের কারণে আমার আওয়াজটা শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। এখন ঠিক আছে ভাই, এখন পারফেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কন্টিনিউ করুন। জি জি। হুম। এখন শোনা যায় না? জি ভাই। আচ্ছা। আহ ব্যবসা আইপি, ব্যবসা আইপি। কোনটা? সিআইপি দেখো তো। কোনটা? কই দেখতে পাচ্ছি না, কই? আচ্ছা আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না, কোন ফোল্ডার রাখছি। তাহলে আমি একটা কাজ করি, এই আইপি ফর্মটা আমি অন্য ক্লাসে দেখাবো। আমি আজকে বন্ডের ফেসিলিটি, যে বন্ড ফেসিলিটিস ইম্পোর্ট, এই জিনিসটা আমি আজকে ডিসকাশন করি। ঠিক আছে? মানে আমাদের, ভাইয়া জি মানে ছোট্ট একটা প্রশ্ন মাঝখানে, এই যে জি জি আইপি বলুন। ফ্রম ব্যবসা, আমি হ্যাঁ যে কোনো পণ্য ইম্পোর্ট করি না কেন, এটা প্রতিটা পণ্য ইম্পোর্ট করার আগে কি ব্যবসা থেকে ইম্পোর্ট পারমিট নিতে হবে? জি 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 জি, ওই ফর্মটাই জাস্ট আমি ওপেন করে আপনাদেরকে ওইটা নিয়ে একটু ডিসকাশন করতাম আর কি, কিন্তু ফর্মটা আমি খুঁজে পাচ্ছি না। ফর্ম বলতে যেটাই পারমিশন, মানে আইপি ইম্পোর্ট পারমিশন, ওই ইম্পোর্ট পারমিশন একটা ফর্ম আমি কালেক্ট করছিলাম ব্যবসা থেকে, ওইটা আমি খুঁজে পাচ্ছি না। এটা হয়তো পরের ক্লাসে দেখাবো। ঠিক আছে? আমি ওই আজকে আপাতত বন্ড ফেসিলিটি ইম্পোর্ট যেটা, এটা এটা ডিসকাশন করব। মানে একটা ইম্পোর্ট করার জন্য বন্ডে কি কি ফেসিলিটিস আছে, মানে বন্ড আমাদের কি কি ফেসিলিটিস দেয় ইম্পোর্টের, ইম্পোর্টের ক্ষেত্রে যখন আপনি ধরেন একজন লাইসেন্স হোল্ডার, মানে আপনার বন্ড লাইসেন্স আছে, সেক্ষেত্রে আপনি কি কি ফেসিলিটি পাচ্ছেন কাস্টমস থেকে, কাস্টমস থেকে ইম্পোর্ট করার সময়, ওই জিনিসগুলো আমি একটু ডিসকাশন করব।
আসি বন্ড ফেসিলিটিস। ঠিক আছে। তো আমরা মূলত জানি কি বন্ড, বন্ড জিনিসটা আমরা কি জানি, বন্ড হচ্ছে একটা মানে বন্ড লাইসেন্স। হ্যাঁ, বন্ড লাইসেন্স জিনিসটা হচ্ছে কি, আমার যে আমদানি রপ্তানি, হ্যাঁ আমার যে এক্সপোর্ট ইম্পোর্ট, যে হিসাবটা মূলত যে জায়গায় হিসাবটা লিপিবদ্ধ করা হয় আমার এই যে প্রতিষ্ঠানের, ঠিক আছে, আমার প্রতিষ্ঠানের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে হিসাবপত্র, হিসাবগুলা আপনার যে সংস্থা আপনার লিপিবদ্ধ করে বা মেনটেনিং করে, এবং যে অথরিটির মাধ্যমে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি, হুম, ওই জায়গাকে আমরা কাস্টমস বন্ড বলি। এবং ওই বন্ডের সুবিধার্থে আমার কি কি পরিমাণ মাল আমি ইম্পোর্ট করতেছি, কি পরিমাণ মাল আমি এক্সপোর্ট করতেছি, ওই সবকিছু ওই বন্ডের মধ্যে লিপিবদ্ধ করা থাকে একটা প্রতিষ্ঠানের বিনের এগেনস্টে। ঠিক আছে, সাপোজ আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্স ওয়াই জেড, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের বিন নাম্বার হচ্ছে এত, এটা হচ্ছে আপনার ধরেন বিন নাম্বার। এই বিনের এগেনস্টে আপনাকে একটা কি দিবে, বন্ড লাইসেন্স দিবে। ওই বন্ড লাইসেন্সের এগেনস্টে আপনি ইম্পোর্ট কি কি করবেন তার ডিটেলস থাকবে। ঠিক আছে, তারপর এক্সপোর্ট কি কি করবেন তার ডিটেলস থাকবে। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের মূলত বন্ড লাইসেন্স। বন্ড লাইসেন্সে আমার একটা বিনের এগেনস্টে একটা বন্ড লাইসেন্স হবে। ওই লাইসেন্সে আমার থাকবে আমি কি কি ইম্পোর্ট করছি, কি কি এক্সপোর্ট করছি, আমার সব ডিটেলস এই বন্ড লাইসেন্সের মধ্যে আমার থাকবে। তো ওই বন্ড লাইসেন্স, প্রথমে আমরা বন্ড লাইসেন্সটা একটু জানছি, মানে শর্ট ব্রিফিং এ। ওই বন্ড লাইসেন্সে আমার ইম্পোর্টের জন্য কি কি সুযোগ সুবিধা বন্ড আমার দেয় সেগুলো আমার জানতে হবে। তাহলে সেগুলো যদি আমি জানি, তাহলে সেক্ষেত্রে আসেন আমার কি কি সুযোগ সুবিধা পাচ্ছি। আমরা যদি ব্যবসা বা ভেজা বা বিডা, ঠিক আছে, এই এই জিনিসগুলা, এই জিনিসগুলোর আন্ডারে আমি যদি বন্ড লাইসেন্স করি, তাহলে ইম্পোর্টের আমার কিছু সুযোগ সুবিধা আমরা অবশ্যই পাবো। যেহেতু আমরা বন্ড করছি এবং আমরা যেহেতু এই সংস্থাগুলোর আন্ডারে আপনার ইম্পোর্ট করব, সেক্ষেত্রে সরকার আমাদের কিছু এসআরও ফেসিলিটি দিবে, এসআরও ফেসিলিটিস। ঠিক আছে, কিছু এসআরও ফেসিলিটিস দিবে। যে এসআরও গুলোর মধ্যে আপনার 237 এসআরও আছে, তারপর 56 এসআরও আছে, 134 এসআরও আছে, 96 এসআরও আছে। এই এসআরও গুলা যে আমি বলতেছি, এসআরও মানে হচ্ছে কি, মানে সাপ্লিমেন্টারি অর্ডার গুলা। ঠিক আছে, এই অর্ডার গুলা কে দেয়, এই এসআরও গুলো দিবে কে, এনবিআর এ। ঠিক আছে, এনবিআর এ কি, এনবিআর এর যে নির্দেশনা, এনবিআর এর যে নির্দেশনা সেগুলো হচ্ছে, তাকে আমরা বলবো যে আপনার এসআরও। এসআরও জিনিসটা অর্থ কি, আমরা যে বলি না এসআরও, এসআরও জিনিসটা অর্থ হচ্ছে কি, আপনার বন্ড, আপনার এনবিআর এর যে নির্দেশনা দিবে ওই নির্দেশনাকেই বলে যে এসআরও। ঠিক আছে, ওই এসআরওর মধ্যে এগুলো হচ্ছে নাম্বার, মানে এসআরও 237 মানে এসআরও নাম্বার 237, এসআরও নাম্বার 56, এসআরও নাম্বার 134, এসআরও নাম্বার 96। এই এক এক এসআরওর মধ্যে এক এক রকম ফেসিলিটি আছে। আমি জিনিসটা একটু যদি আপনি বিশদভাবে আপনাদের বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা ধরেন 56 এসআরও, হ্যাঁ, তাহলে আমরা যদি 56 এসআরও সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা একটা এসআরও খুলতে হবে। তাহলে এসআরওটা আমরা, আপনারা কিভাবে বের করবেন আমি সেটাও দেখে দিই। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন কাস্টমস এসআরও 56 দিলাম। ঠিক আছে, 56টা আমি বের করবো। দেখেন 56 এসআরও আপনার এখানে আছে। এই যে প্রথমে এই যে ব্যবসার, আর এটা ব্যবসার এসআরও, ওই যে না দেখেন ব্যাকেটে ব্যবসা লিখছে। তাহলে আমি 56টা এই বের করলাম, বাংলাদেশ গ্যাজেট এত এত 2017 সালে আইনটা পাস হয়েছে, মানে এসআরওটা পাস হয়েছে, এই প্রজ্ঞাপনটা। এখানে কি লিখছে, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, মানে ব্যবসা, যেটা শর্ট ফর্ম হচ্ছে ব্যবসা, বিইপি জেড এ, ব্যবসা। এটাকে পুরো পুরোপুরিভাবে যদি বলেন কি বলবে, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। ঠিক আছে, এই আইনের অধীনে সেকশন 10-এর এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এবং বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, যেগুলো আবার বেসরকারি, হ্যাঁ, এর দ্বারা 11 অধিকারী বেসরকারি রপ্তানি প্রক্রিয়ার অঞ্চল স্থাপিত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক উক্ত এক শিডিউল এত অধীনে আমদানিকৃত যন্ত্রপাতি, এসআর 56-এ আমরা মূলত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ, দ্যাটস মিন মেশিনারি বা মেশিনারি পার্টস এর জন্য যে এসআরও সরকারের নির্দেশনা দিছে, সেটাকে আমরা বলবো এসআরও 56। ঠিক আছে,
যন্ত্রপাতি বা যন্ত্রাংশ উভয়ের উপর আমদানিকার আরোপিত সকল আমদানি শুল্ক মানে সিডি, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক মানে সিডি আর ডিএসডি যা আছে, ও মূল্য সংযোজন নিম্ন বর্তিত শর্তাদি অব্যাহত প্রদান করিল। মানে এগুলো এখানে কোনো ডিউটি টিউটি আসবে না, সকল ধরনের ডিউটি আপনার অব্যাহতি করছে, এই এসআরতে লিখে দিছে একটু। হ্যালো, হ্যালো। জি ভাইয়া। জি। মানে এটা কি আপনি জাস্ট আইডিয়া দিচ্ছেন, জাস্ট মানে আমাকে আইডিয়া দিচ্ছেন যে মানে অ্যাকচুয়ালি কত হইতে পারে, মানে একদম হাইস্টে কত হইতে পারে ভাড়াটা? হুম হুম। মানে এগুলো তো ধরেন আসলে পার্সোনাল আইটেম, ঠিক আছে, পার্সোনাল আইটেম। একদিনে কত আসে এই পার্সোনাল আইটেম, এগুলো এগুলো কত কেজি বলছিলাম যে আপনাকে? 0.3 কেজির মতন, ঠিক না? এই আপনার ওয়ার হাউস চার্জ গুলো কি কেজিতে আসে না ওখানে এয়ারপোর্টে? হুম হুম। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে সেক্ষেত্রে হাইস্টে কত টাকা আসতে পারে? কালকে দিতে পারবেন না? আচ্ছা, কালকে একটু তাহলে আমাকে 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 একটু জানান। জি জি। হুম হুম। ওইটা কি? হুম হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। হুম হুম। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা কাস্টম থেকে লক করা থাকবে। হুম হুম হুম। না না, সে আমারও বলছে আর কি, পরে দিয়ে সে আবার আমাকে মেসেজ দিল না যে ভাই আমি মালটা ক্লিয়ার করি না, আমি জাস্ট আপনাকে এমনি বলছি, এখন আমাকে একটু হেল্প করেন না, বুঝছেন? হুম হুম। তো ওই লকগুলো লকগুলো কাটাতে কত খরচ হয় ওখানে? আচ্ছা আচ্ছা, লক ছুটানোর জন্য। হুম। ওভারঅলে মিলে। আচ্ছা আচ্ছা। মানে ধরেন ওদিকে লক ছুটাইতে 4,000, তারপর আপনার হ্যাঁ। বুঝতে পারছি। ঠিক আছে, আমি কথা বলে কালকে কালকে আপনি আমাকে জানান কত টাকা আসছে ওয়ার হাউস ওই স্টোরেজ চার্জটা, তারপর আমি আপনাকে কনফার্ম করতেছি। ওকে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। সরি। আচ্ছা, এই আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার 56 হলো, ঠিক আছে, 56 হলো কি বলছে আপনার ব্যবসার ব্যবসার আন্ডারে এবং বেসরকারি যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলো আছে, মানে সরকারি বেসরকারি দুইটাই বলছে, কিন্তু সরকারির মধ্যে আছে কি বাংলাদেশ এক্সপো, আমরা সবাই জানি যে ব্যবসা হচ্ছে সরকারি, তাহলে ব্যবসার আন্ডারে এবং ব্যবসা ছাড়া যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান আছে বন্ডের মাধ্যমে, মানে বন্ডের আওতাধীন যেগুলো বন্ড লাইসেন্স প্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোতে আপনার কি করছে মেশিনারি এবং মেশিনারি পার্টস, মানে আমি ইংলিশে বলতেছি আর কি, যন্ত্রপাতি বা যন্ত্রাংশের উপর আপনার সকল আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, এগুলা যতগুলো মানে ডিউটি, টোটালি আমরা নর্মাল কথা জানি যে টোটাল 1 টাকা ডিউটি নিবে না, ডিউটি ফ্রি, ঠিক আছে, এই এসআরওতে। এই এসআরওতে আবার ডিউটি ফ্রি থাকলে কি হবে এখানে দেখেন, কিছু নির্দেশনা দিছে, শুধুমাত্র কিছু নির্দিষ্ট এইচএস কোড ছাড়া আর বাকিগুলা এইখানে যে এইচএস কোড গুলো মেনশন আছে, শুধু এগুলাই আপনার ডিউটি, মানে ডিউটি দিতে হবে না, এগুলো ছাড়া অন্য যন্ত্রপাতি যন্ত্রাংশ হইলে ডিউটি দিতে হবে। কোন কোন, আমরা এসআরওটা যদি নিয়ে রাখি তাহলে আমাদের সুবিধা হবে কি, আমরা বুঝতে পারবো যে কোন কোন মেশিনারি বা মেশিনারি পার্টসে ডিউটি দিব, কোনটা দিব না। যেমন এখানে লিখে দিচ্ছে দেখেন এটা, তারপরে এইচএস করে এখানে দুইটা, মানে হেডিং 3923 হেডিং এর মধ্যে এই দুইটা এইচএস করে আমরা পাবো, বাকিগুলো পাবো না। তারপরে 4010 মধ্যে এগুলো পাবো, বাকিগুলো পাবো না।
আবার এখানে অনেকগুলো লেখা আছে অল এইচএস কোড, মানে 6902 হেডিং এর যতগুলো এইচএস কোড আছে সবগুলো এইচএস কোড আমরা পাবো। এগুলো তো আপনার ডিউটি দিতে হবে না। তো এরকম এই এসআরওটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। এই এসআরওটা যদি আপনারা রাখেন, তখন আপনারা যদি আপনারা এসআরওটা একটু স্টাডি করবেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন কোন পয়েন্টে বুঝতেছেন না। প্রত্যেকটা এসআরও আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। ওই জাস্ট এসআরও নাম্বারটা লিখে সার্চ দিলে আপনারা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে রেখে দিবেন, ঠিক আছে? আমি এই এই এসআরওটা ডাউনলোড করতেছি, এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিয়ে নিয়ে এটা একটু করে স্টাডি করবেন। স্টাডি করলে হবে কি, আপনারা জিনিসটা সম্পর্কে একটু জানবেন। তো ভবিষ্যতে যদি কোনো মেশিন বা মেশিনারি পার্টস আপনারা ইনপুট করেন, তখন সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজন হইতে পারে, ঠিক আছে? তাহলে এটা গেল। এখানে অনেকগুলো স্কোপ দেখবেন, ঠিক আছে? অনেকগুলো স্কোপ দেখবেন এখানে। আর আর কিছু নির্দেশনা আছে, এগুলো যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করিয়েন। এখানে অনেকগুলো নির্দেশনা, এগুলো পড়বেন, একটা একটা পড়বেন, ঠিক আছে? পড়ে এগুলো আমাকে জানাই। আচ্ছা, গেল। এরপরে আসেন এই এই এসআর গুলো। হ্যাঁ, এই এসআর গুলোতে মানে আমার বন্ডের সুবিধা, মানে এসআর সুবিধা আমি কখন পাই, যখন আমার বন্ড লাইসেন্স থাকে তখন তো এসআর সুবিধা পাই। যদি আমার বন্ড লাইসেন্সই না থাকে তাহলে কিন্তু আমি কোনো এসআর সুবিধা পাবো না। তখন প্রত্যেকটা জিনিসেই ইম্পোর্ট করতে গেলে আমার ডিউটি দিয়ে ইম্পোর্ট করতে হবে। যদি আমার একটা একটা বন্ড লাইসেন্স থাকে, তাহলে আমি কিন্তু ইম্পোর্ট করার সময় অনেক রকম ফেসিলিটি পাবো। তাহলে আসেন আমরা একটা জিনিস দেখিনি এখান থেকে। এসআরও 134, এসআরও 134 কি কি মাল আমি আনতে পারবো সেটা আমি একটু দেখি। আমরা সেম আগের মতন এখানে লিখে দিব গুগলে গিয়ে এসআরও 134। দেখেন এসআরও 134 চলে আসছে। এখানে কি কি আনতে পারবো দেখেন। পেট্রোলিয়াম, মেশিন অয়েল। মেশিন অয়েল আমি এই চারটায় চুজ করে ডিউটি ফ্রি আনতে পারবো এসআরও 134। ফ্যান আনতে পারবো এই তিনটে চুজ করে। সেফটি গ্লোভস, হ্যান্ড গ্লোভস আনতে পারবো। ফ্রিজের, রেফ্রিজারেটর, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ফ্রিজ গুলো আনতে পারবো। ইলেকট্রিক কেবল আনতে পারবো। তাও এখানে কি 40 ভোল্ট, হেভি 40 ভোল্ট আর এবং 640 ভোল্টের উপরে, নিচে আনতে পারবো না, ঠিক আছে? তারপর টাইপ অফ ভেহিকল, ফকলিফট উইথিন দ্য ইপিজেড প্রেমিসেস। ওই যে ফ্যাক্টরির ভিতর, ইপিজেড ফ্যাক্টরির ভিতর ইউজ করার জন্য ওই যে ফকলিফট যেগুলো মাল ওঠানামা করে, ওগুলা আমরা আনতে পারবো ওইটা এডজাস্ট করে, ঠিক আছে? তারপর সেফটি ওয়ার্কিং শু, রাবার বুট। এই যে এখানে যে যে জিনিসগুলো দেখতেছেন, অল কাইন্ডস অফ ফার্নিচার, সব ফার্নিচার আমরা ডিউটি ফ্রি আনতে পারবো এই ভিজিটের জন্য। তারপর আন্ডারলে পেপার, মেকিং পেপার, প্যাকআপ মেটাল, তারপরে আইপিএস, ইউপিএস, ঠিক আছে? এখানে যতগুলো লিস্টে আছে এগুলো আমরা ডিউটি ফ্রি আনতে পারবো এসআরও 134 এর সুবিধাতে, ঠিক আছে? তাহলে আমরা এতদিন জানতাম কি ইম্পোর্ট করলেই দিতে হবে। আসলে তা না। এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে আপনি কোন জায়গা থেকে বসে ইম্পোর্ট করতেছেন সেটা হচ্ছে মেন ফ্যাক্ট। ইম্পোর্ট করাটা ফ্যাক্ট না, ঠিক আছে? আপনি ব্যবসার আন্ডারে বন্ড লাইসেন্স নিয়ে যদি ইম্পোর্ট করেন, তখন আপনি এই সুবিধা সবগুলো পাবেন। যদি ব্যবসার বাইরে হন, সেখানেও এসআরও আছে। ওই এসআরও তে কোন সুবিধা আপনি পাবেন, ওই এসআরও খুললেই দেখবেন কি কি জিনিস আপনি ডিউটি ফ্রি আনতে পারতেছেন, ওইটাও ডিউটি ফ্রি আনতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি একজন ব্যক্তি মালিকানা যদি আরটিজি মানে আরটিএসসি থেকে যদি আপনি একটা আইআরসি নিয়ে যদি ইম্পোর্ট করতে চান, শুধু আপনার ব্যক্তিগত মানে প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইম্পোর্ট করতে গেলে আপনাদের প্রত্যেকটা মালেরই ডিউটি দিতে হবে। যেটা আপনার IM4 বলি আমরা, মানে IM4 বিলো এন্ট্রি হবে। IM4 বিলো এন্ট্রি দিয়ে আপনার ডিউটি দিয়ে আনতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। কারণ আপনি কোনো সংস্থার সাথে বিজিএমই বলেন, বিকেএমই বলেন, বিডা বলেন, ব্যবসা বলেন, আপনি কারোর সাথে সম্পৃক্ত না। আপনি হচ্ছে যে মানে লিমিটেড কোম্পানি, সেক্ষেত্রে আপনার থেকে অবশ্যই ডিউটি দিয়ে সবগুলো পণ্য ইনপুট করতে হবে। তো আশা করি জিনিসটা বুঝছেন সবাই। থেকে আমাকে কোয়েশ্চেন জি করেন, ভাই। যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে জানান। প্রশ্ন কয়েকটা আছে। তো প্রথম প্রশ্ন হলো যে বন্ড লাইসেন্স আমাকে কেন দিবে, মানে মানে আমি আমি কি আবেদন করলে কি বন্ড লাইসেন্স পাবো? কি বললাইছিস আপনি? আমি আগে একবার বলছিলাম মনে হয় ছোটখাটো ভাবে বললাইস ব্যাপারে, যেখানে একটা কথা উঠছিল। বললাইসটা আপনি আবেদন করলেই পাবেন না। বললাইসের কিছু নিয়ম নিয়ম কানুন আছে। হ্যাঁ, কিছু নিয়ম কানুন আছে যে আপনি একটা বন্ড লাইসেন্স পেতে হইলে আপনার থেকে 10 10টা প্লাস রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলো কি, সেটাও আমরা একটু করে দেখি, কথার প্রসঙ্গ যেহেতু উঠছে।
আপনারা এগুলো গুগলে ঘাটাঘাটি করলে কিন্তু পাবেন, কিন্তু গুগলে ঘাটাঘাটি করতে পাইলে কি হবে, আপনারা জিনিসগুলো বুঝবেন না। তো যে জিনিসগুলো আপনারা গুগলে চেক করেন মূলত ওগুলো যদি না বুঝেন আমাকে কোয়েশ্চেন করিয়েন, কারণ আমি তো এগুলো প্র্যাকটিক্যালি করছি। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসগুলো বুঝে দিতে পারবো, ঠিক আছে? আপনারা এখানে লিখবেন কাস্টম বন্ড লাইসেন্স, ঠিক আছে? কাস্টম বন্ড লাইসেন্স রিকোয়ারমেন্ট। যখন রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ লিখবেন তখন রিকোয়ারমেন্ট গুলো এখানে শো করবে। এখান থেকে আপনি বের করতে হবে বন্ড ওয়্যার হাউস লাইসেন্স। এ দেখেন এখানে কি কি লিখছে পড়েন। এ দাগ দিয়ে, জালাল ভাই দাগ দিচ্ছেন কেন আপনি? এই মুছে সরি দেন। সরি ভাই, মানে চাপ লেগে গেছে, কাইটা দেন একটু। এখানে দেখেন আমরা ওয়ান বাই ওয়ান দেখি। অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড ফ্রম স্টম, এক নম্বরে কি লিখছে? অ্যাপ্লিকেশন অন স্ট্যান্ডার্ড ফরম্যাট উইথ অ্যাপ্রোপ্রিয়েট রেভিনিউ স্ট্যাম্প। এটা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশন, মানে বনলাইনের জন্য আবেদন। তারপর দেখেন বিডা বেসিক রেজিস্ট্রেশন এন্ড বিডা রেকমেন্ডেশন, বিডার পারমিশন লাগবে, বিডা বা ব্যবসা বা বিজিএমইএ, ঠিক আছে? এখানে সবকিছু ভাই লেখা। স্ক্রিনটা আরেকটু ভাই স্ক্রিনটা একটু জুম করেন প্লিজ। শুধু এই লেখাটা। দাঁড়ান। লেখাগুলো অনেক ছোট দেখাইতেছে। হুম, করে দিচ্ছি। এটা ওই যে ওয়েবসাইটের ভিতর তো ওই জন্য। এখন ঠিক আছে? হ্যাঁ, কিছুটা ঠিক আছে। হুম হুম। দুরু, কি জন্য তা করতেছে? ভাইয়া আরে প্লিজ জালাল ভাই একটু। আপনি এরকম করতেছেন কেন? সরি ভাই, সরি প্লিজ, আমার এখানে সমস্যা হয়েছে আর ছোট কি। বাচ্চার মতো আঁকা আঁকি করতেছেন। আচ্ছা, অ্যাপ্লিকেশন আমরা ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন করব, তারপর বিডা বেসিক, এটা হচ্ছে যে কি, বিডা রিকমেন্ডেশন। এটা হচ্ছে এখানের মধ্যে বিডা থাকতে পারে, বিজিএমই থাকতে পারে, ব্যবসাও থাকতে পারে, ঠিক আছে? ওদের একটা রেজিস্ট্রেশন বা বিডা রিকমেন্ডেশন, ওদের একটা রিকমেন্ডেশন, ঠিক আছে? যেমন ব্যবসা হলে ব্যবসা রিকমেন্ডেশন লেটার লাগবে। ব্যবসা রিকমেন্ডেশন করবে যে কাস্টমসকে, কাস্টম বন্ডকে, যে ওকে একটা লাইসেন্স দাও, ঠিক আছে? তারপর 3 নম্বর আসেন কোম্পানি 3 লাগবে, স্টেটমেন্ট ইস্যু ইনকাম ট্যাক্স, আইটি 10B অল ডিরেক্টর ওনার্স, ডিরেক্টর এবং ওনার্স এর আপনার কোম্পানি টিন লাগবে, ওদের নিজস্ব টিন লাগবে। তারপর ট্রেড লাইসেন্স লাগবে, ফায়ার লাইসেন্স লাগবে, ব্যাড রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে বিন সার্টিফিকেট লাগবে। তারপর আসি রেকমেন্ডেশন। ভাইয়া এখানে কোম্পানি কোম্পানি টিন বলতে কি বুঝাইছে? মানে আমি কোম্পানি যেই কোম্পানি যার কোম্পানি আন্ডারে একটা আমি। ট্যাক্স, না না, কোম্পানির একটা ট্যাক্স সার্টিফিকেট থাকবে না, কোম্পানির নামে থাকবে না, ব্যক্তির নামেও থাকবে, কোম্পানির নামেও থাকবে না। যেমন আপনার কোম্পানি হচ্ছে ধরেন সানমার, হ্যাঁ, সানমারের নামে একটা ট্যাক্স সার্টিফিকেট থাকবে। তো কোম্পানি কোম্পানি ট্যাক্স, আপনি ওই কোম্পানির এগেনস্টে ট্যাক্স দিবেন না? তো কোম্পানি একটা টিন সার্টিফিকেট লাগবে। কোম্পানি যেটা মানে আমি নিজে জি ইয়া করবো আর কি, মানে ওনার হোম ওইটা না? জি 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 জি, ওইটা। তারপর আবার 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 আপনার নিজস্ব পার্সোনাল টিনও লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো লাগবেই, বুঝছি হ্যাঁ ভাই। হ্যাঁ। হুম। তারপর কোম্পানিটাও লাগবে, যেটা কোম্পানির নামে করবেন টিন, ওইটাও লাগবে। তারপর ব্যাড রেজিস্ট্রেশন বুঝছি। কোম্পানির নামে যেটা, ওইটা লাগবে, এই যে ব্যাড রেজিস্ট্রেশন কোম্পানির নামে। তারপর রেকমেন্ডেশন বাই কনসার্ন বিজনেস অ্যাসোসিয়েশন ইফ ইউ নট মেম্বার or association he can apply with recommendation bond license। এটা হচ্ছে যে কি, রেকমেন্ডেশন বাই কনসার্ন বিজনেস অ্যাসোসিয়েশন, মানে আপনি যে অ্যাসোসিয়েশন আন্ডারে বিজনেসটা করতেছেন, সাপোজ ব্যবসা হইতে পারে, বিজিএম হইতে পারে, ঠিক আছে? তো আমরা যেহেতু রিকমেন্ডেশন লেটার নিব ব্যবসা থেকে, তাহলে আমরা এইটার ইফ অ্যাপ্লিকেবল যদি প্রয়োজন হয় লিখে দিছে, ঠিক আছে? যদি প্রয়োজন হয় আমরা এটা নিব, যদি প্রয়োজন না হয় তাহলে নিব না। তারপর নেম রেজিগনেশন প্রেজেন্ট অ্যাড্রেস সিগনেচার, এগুলো হচ্ছে জাস্ট ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপ গুলো করবো। তার বয়লার সার্টিফিকেট লাগবে, দেখছেন? মানে আপনার যে ফ্যাক্টরির মধ্যে বয়লার ইউজ করলে বয়লার সার্টিফিকেট লাগবে। আর যদি আপনার ফ্যাক্টরির মধ্যে বয়লার ইউজ না করেন তাহলে বয়লার সার্টিফিকেট লাগবে না। যেহেতু এখানে লিখে দিয়েছি ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লাগবে, প্রয়োজন না হলে হুম। প্রয়োজন নাই, ঠিক আছে? তারপর আসেন এখানে বয়লার বলতে কি বুঝায়? বয়লার মেশিন আর কি, ওই যে ডাইং মেশিন আছে না, ডাইং মেশিনের জন্য বয়লার মেশিন প্রয়োজন হয়। মানে এটা একটা গ্যাস, সেখানে ভিতরে গ্যাস থাকে, ওই যে ডাই করার জন্য এটা প্রয়োজন হয়, যেগুলো কেমিক্যাল। ও মেবি যেটা আচ্ছা। জি, এটা গরম করে মেবি এই টাইপের হ্যাঁ হবে। হ্যাঁ। মানে এটা হচ্ছে আমি ডাইং আচ্ছা ভাই, আপনাদেরকে দেখাবো পরে। ডাইং হচ্ছে ভাই যে আপনার ফায়ার এই যে লাইসেন্সটা কি? ফায়ার লাইসেন্স হচ্ছে যে আপনার ফ্যাক্টরির মধ্যে যে ফায়ার সেফটি যে ইকুইপমেন্ট গুলা,
আপনার ফায়ার, এই যে স্মোক ডিটেক্টর, তারপরে যে আগুন লাগলে ঘন্টা বাজে, ওগুলো পুরো ফ্যাক্টরিতে একটা কমপ্লায়েন্স মেনটেন করে বানানো হয় না, যে ফায়ারের একটা লাইসেন্স দেয় না? এগুলো আপনারা হ্যাঁ, হয়তো কখনো দেখেন নাই, মানে বড় বড় ফ্যাক্টরিতে দেখবেন আপনার ফায়ারের সমস্ত সরঞ্জাম থাকে। একটা আগুন লাগলে ফায়ার সার্ভিস আসার আগে ওইগুলো অটোমেটিকলি ওগুলো দিয়ে কাজ করে ফেলা যায়, বুঝছেন? এখন সাপোজ ধরেন আমি ফায়ার লাইসেন্সটা আমি বানাবো কিভাবে? কারণ আমি তো এখন মানে সেলফ, আমি যদি কোনো কিছু ইম্পোর্ট করি, এখন ধরেন আমি তো সেলফ ভাবে ইম্পোর্ট করবো, তাই না? তো এখন আমি ফায়ার লাইসেন্সটা কিভাবে বানাতে পারি? আপনি যখন ফ্যাক্টরি দিবেন, হ্যাঁ, আপনি ফ্যাক্টরি স্ট্রাকচার, আপনার স্ট্রাকচার মোবাইলটা অ্যাপ্রুভাল যদি থাকবে না? ওই ফ্যাক্টরি স্ট্রাকচার অ্যাপ্রুভাল দিয়ে আপনি ফায়ার ফায়ার অধিদপ্তরে গিয়ে আপনি ওদের কাছে অ্যাপ্লিকেশন করবে যে আমার এখানে ফায়ারের মানে প্রয়োজন আছে, এবং আমি ফায়ারের একটা সেট আপ দিব এখানে, আমাকে একটা ফায়ার মানে ফায়ারের একটা ইয়া দেন, পারমিশন দেন, ঠিক আছে? তো ফায়ার সার্ভিস ওরা কি হ্যাঁ, করবে, আপনাকে একটা ফায়ারের লাইসেন্স দিবে। মানে ওই লাইসেন্স এগেনস্টে আপনার ওরা ওরা ফার্স্টে ভিজিট করবে আপনার ফ্যাক্টরি, ঠিক আছে? আপনার ফ্যাক্টরি ভিজিট করবে, ফায়ার আপনার ফ্যাক্টরি ভিজিট করার পরে দেন ওরা যদি মনে করো যে এখানে ফায়ার ড্রিল এবং ফায়ারের সমস্ত ইকুইপমেন্ট সেট আপ করা যাবে, তখন ওরা আপনাকে একটা লাইসেন্স দিবে। যেটা আপনার বন্ড লাইসেন্স করতে গেলে ওইটা কিন্তু প্রয়োজন হবে, কারণ বন্ড চাইবে যে কি, বন্ডের আচ্ছা। আওতায় আপনি ইম্পোর্ট করবেন না, ওই বন্ডের মালগুলো আপনি ডিউটি ফ্রি ইম্পোর্ট করে আপনার কোম্পানির ওয়্যার হাউসে তো রাখবেন, ঠিক না? ওইগুলো সেফটি কে নিবে, ওগুলোর সিকিউরিটি কে নিবে? ওগুলো যদি আগুনে জ্বলে যায় তখন তখন এটা লস না? ওগুলো যেন আগুন হ্যাঁ, টাগুন হ্যাঁ, লাগলে যেন ওই যে ফায়ারের যে সেট আপটা, ওইটা যে এই মালগুলোকে সুরক্ষিত করতে পারবে, সেটা বন্ডে কিন্তু চাইবে, কারণ আপনি বন্ডের এগেনস্টে কিন্তু মালগুলো থাকবে। তাইলে ওরা একটা সুরক্ষিত চাইবে না যে আপনার ফ্যাক্টরিতে মালগুলো সুরক্ষিত কিনা? ওই জন্য ফায়ার লাইসেন্সটা করতে হয়। হ্যাঁ, বুঝছি ভাই, বুঝছি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তারপর মেমোরেন্ডাম, এগুলো তো আপনারা জানেন, এগুলো ফ্যাক্টরি নিশ্চয়ই আর জেসি থেকে যেগুলো নিতে হয়, আর জেসি থেকে মেমোরেন্ডাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এগুলা এগুলো তো আপনার প্রয়োজন লাগে। এগুলো যে কোনো ফ্যাক্টরি করলে আপনার লাগবে, ফ্যাক্টরি করেন বা নিজের অফিস করেন, এগুলোর প্রয়োজন হবে। তারপর পারচেজ ডকুমেন্ট, মেশিন 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 যে ইম্পোর্ট করবেন, হ্যাঁ, আপনার ফ্যাক্টরিতে মেশিন সেট আপ করার জন্য আপনার যে ইম্পোর্ট করবেন ওই ইম্পোর্টের বিল অফ এন্ট্রি গুলো এখানে জমা দিতে হবে। ফায়ার লাইসেন্স মানে ফায়ার লাইসেন্স দুই রকম, সরি, এই বন লাইসেন্স প্রথমে নিতে হবে যে আপনার প্রফেশনাল প্রফেশনাল বন লাইসেন্স নিতে হবে। প্রফেশনাল বন লাইসেন্স নিয়ে মেশিন পত্রগুলো ডিউটি ফ্রি আনবেন, এনে ফুল সেট আপ করবেন। তারপর যখন আপনি মাল ম্যানুফ্যাকচারিং এ যাবেন ওই মেশিন দিয়ে, তখন গিয়ে আপনি ফাইনাল বন লাইসেন্স নিবেন। মানে বন লাইসেন্স দুই দুই ভাবে নিতে হয়। প্রথম প্রথম অংশ হচ্ছে আপনার প্রভিশনাল নিবেন, প্রভিশনাল নিয়ে জাস্ট ফ্যাক্টরি সেট আপের জন্য আপনি মেশিন পত্র আনবেন, এনে বিল্ডিং ম্যাটেরিয়ালস আনবেন, এগুলো দিয়ে বিল্ডিং টিল্ডিং বানায় মেশিন টেশিন বসায় সেট আপ করার পর দেন যখন আপনি মাল মানে প্রোডাক্ট তৈরি করতে যাবেন, সেক্ষেত্রে যাইয়ে আপনি ফাইনাল বনলাইসের জন্য অ্যাপ্লাই করবেন। এর ভিতর আপনার সব রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যাবে, ফ্যাক্টরি হয়ে যাবে, ফায়ার টায়ার লাইসেন্স সবকিছু চলে আসবে। তারপর গিয়ে ফাইনাল বনলাইসের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তারপর আসেন 2 কপিস অফ লেবার প্ল্যান, এটা হচ্ছে ফ্যাক্টরি লেবার প্ল্যান, এটা ইঞ্জিনিয়ার দিবে, ওটা দিতে হবে। তারপর ডিট, ওইটা যে যার থেকে আপনি ল্যান্ড বা আপনি ডিট করছেন, ওই ঠিক আছে, যে ল্যান্ডটা বা জমিটা আপনি যার থেকে ডিট করে নিছেন বা কিনে নিছেন, ওইগুলা কাগজপত্র দিতে হবে। তারপর এফিডেভিট, এগুলো তো জানেন। তার সার্টিফিকেট ফ্রম লিয়াম ব্যাংক, আপনার যে ব্যাংক থাকবে ফ্যাক্টরির বা কোম্পানির, ওই ব্যাংকের একটা সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে লাইসেন্স ফি 50,000 টাকা, 50,000 টাকা একটা লাইসেন্স ফি দিতে হবে আপনার থেকে। ওইটা ওই যে সোনালী ব্যাংকের মাধ্যমে চালানে জমা দিয়ে ওই চালান কপিটা আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত 16টা পয়েন্ট, এই 16টা জিনিস আপনার থাকতে হবে, আদারওয়াইজ আপনি বন লাইসেন্স করতে পারবেন না। আর বন লাইসেন্সের জন্য এই 16টা মানে রিকোয়ারমেন্ট একদম মাস্ট বি লাগবে, তাই না? মাস্ট বি লাগবে, এগুলো লাগবে, এগুলোর সাথে আপনার ওই যে মানে আমি বলতেছি না, রেকর্ডিং যেহেতু, বা ওইগুলো ওইটাও লাগবে, ঠিক আছে? ওইটা আচ্ছা ছাড়া আচ্ছা। হবে না। জি, জালাল এখন ভাই ভাই তার বলুন। মানে বন্ড লাইসেন্স ফ্যাক্টরির উপর নির্ভর করে বন্ড লাইসেন্স দেয়, কিন্তু যারা মনে করেন ফুড সেক্টরে ইম্পোর্ট করে তারা কিভাবে বন্ড লাইসেন্স নিবে? কি? যেমন আমি খাবার ইম্পোর্ট করব, যেমন বিভিন্ন মশলা, বা ওই ক্ষেত্রে কি বন্ড লাইসেন্স পাওয়া যাবে? না 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 না, জাস্ট ম্যানুফ্যাকচারিং। আচ্ছা আচ্ছা। মানে এই অনলি। বিষয়টা আমি একটু জানার জন্য, যেমন
আমি কোনো খাবার ইম্পোর্ট করবো যে কোনো দেশ থেকে, না না, তো ওই ওগুলোতে ক্ষেত্রে কোনো লাইসেন্স দিবে এটার না, কোনো লাইসেন্স সুবিধা দিবে পাবো কিনা? শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে। ও, মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছাড়া এমনিতে কাউকে অন্য কোনো লাইসেন্স দিবে না? না 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 মানে টাইপ বন্ড লাইসেন্স টাইপের না কোনো না, লাইসেন্সই দিবে না? লাইসেন্স দিবে না, বাংলাদেশ শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং। যারা যারা এক্সপোর্ট করবে, বাংলাদেশে মাল বানায় এক্সপোর্ট করবে, তাদেরকে শুধুমাত্র বন লাইসেন্স দিবে। বন্ড আহ, লাইসেন্সটা আসলে সবার জন্য না, এটা হলো ওই যারা গার্মেন্টস সেক্টরে থাকে, জি বিদেশ জি থেকে জি, ফেব্রিক্স আনে and এগুলা পোশাক বানিয়ে এগুলো বাইরের কান্ট্রিতে এক্সপোর্ট করে, ওই জন্য আর কি বন্ড হ্যাঁ হ্যাঁ লাইসেন্স, আর হ্যাঁ, এগুলো সবার জন্য না। সবাইকে দিবে না এগুলা। যারা ফরেন ইনভেস্টর, মানে ফরেন ইনভেস্টর না, মানে যারা বিদেশে মাল রপ্তানি করবে বা এক্সপোর্ট করবে, ঠিক আছে, যারা বিদেশে মাল এক্সপোর্ট করবে শুধুমাত্র তাদেরকে বন লাইসেন্স গুলো দেয়। ইম্পোর্টারদের কি দেয় না? জি, মানে যারা ইম্পোর্ট করে তাদের কি দেয় না? না না না, ইম্পোর্টের জন্য তো আইএসসি আছে, আপনি আইএসসি দিয়ে ইম্পোর্ট করবেন, কিন্তু তখন ওই যে ও সুবিধাগুলো আচ্ছা। পাবেন না আর কি, ডিউটি ফ্রি সুবিধাগুলো। আর ইম্পোর্টার যদি করে, মানে ইম্পোর্টারদের ক্ষেত্রে কি কোনো লাইসেন্স করা লাগে এরকম ওই সুবিধা পাওয়া আইএসসি যায়? আইএসসি করতে হবে, তারপর আরজিসি থেকে আপনার কোম্পানি কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা ভাই, আইআরসি দিয়ে করতে গেলে কি সবগুলো IM4-এ চলে যাবে? হ্যাঁ, সবগুলো আইএম4 চলে যাবে, এখানে ডিউটি ফ্রি কোনো অপশন নাই। যতক্ষণ পর্যন্ত আপনি আচ্ছা ভাই, কোনো গভর্নমেন্ট সংস্থা মানে ব্যবসা, বেডা, তারপর বিজিএমইএ, বিজিএমইএ এগুলো আন্ডারে পড়বেন না, ততক্ষণ পর্যন্ত আপনার থেকে প্রত্যেকটা মাল ইম্পোর্ট করতে ডিউটি দিতে হবে। হুম, ভাই ব্যবসার আন্ডারে গিয়ে মানে কোনো খাবারের সেক্টরে কি ওটা বন্ড লাইসেন্স করা যায়? মানে এটা জানতে চাইছি আর কি, এটা বিস্তারিত। না না, এগুলো না করা না, যায় না। করা যাবে না। আচ্ছা আচ্ছা। খাবারের আইটেম আপনি আনলে তো এগুলো তো বাংলাদেশে আনলে তো এগুলো খাইয়ে ফেলবেন, এগুলো আচ্ছা এক্সপোর্ট ভাইয়া, করতে তার হবে। মানে ব্যবসার সাথে গার্মেন্টসটাই রিলেটেড, তাই না? জি জি, গার্মেন্টস, গার্মেন্টস মানে মূলত মুদ্রা কথা হচ্ছে যে আপনি যে আপনি যদি কোনো মাল প্রডিউস করে সেটাকে বাইরে এক্সপোর্ট করেন, মানে বানানোর পর বিক্রি করেন বাইরে, বাইরের কান্ট্রিতে, ঠিক আছে, বা বা ডিটিএ, মানে বাংলাদেশ টু বাংলাদেশ, ধর বাংলাদেশে কার্টুন বানাচ্ছেন, কার্টুন মানে বাংলাদেশের আবার একটা জায়গায় কার্টুন আপনি বিক্রি করতেছেন, সেক্ষেত্রেও আপনি বলনেস পাবেন। শুধু বিদেশে না, মানে বাংলাদেশের ভিতরে করতে পারবেন, কিন্তু আপনাদের ম্যানুফ্যাকচারিং হইতে হবে, আপনাদের বানাইতে হবে, কিছু না কিছু বানাইতে হবে।